বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি এর আরো একটি ক্লাস নিয়ে আলোচনা করব এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্যালিলির পড়ন্ত বস্তুর সূত্র। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এর তিনটি পড়ন্ত বস্তুর সূত্র রয়েছে। আমরা ওই তিনটি পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। তো প্রথমেই আমরা একটু জেনে নিব গ্যালিলির পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কিত কতগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন। যেমন দেখো, এখানে প্রথম প্রশ্নটি হতে পারে পড়ন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন। পড়ন্ত বস্তুর সূত্র যে আবিষ্কার করেন তিনি হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। আমরা স্লাইডে যে ছবিটি দেখতে পাচ্ছি তিনিই হচ্ছেন বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি, যিনি পড়ন্ত বস্তুর সূত্র সম্পর্কিত তিনটি সূত্র আবিষ্কার করেছেন। পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কত সালে, মানে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি কত সালে পড়ন্ত বস্তুর সূত্র তিনটি আবিষ্কার করেছিলেন? সেটা হচ্ছে 1589 সালে। আমরা স্লাইডে এখন যে ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইতালির পিসা শহরের বিখ্যাত একটি টাওয়ার এবং সেই টাওয়ারটির নাম হচ্ছে হেলানো টাওয়ার। এই হেলানো টাওয়ারের আশেপাশেই বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি বাস করতেন। তার আবিষ্কৃত পড়ন্ত বস্তুর তিনটা সূত্রের সাথে পিসা শহরের হেলান টাওয়ারের একটা গল্প কাহিনী প্রচলিত রয়েছে। অনেকেই মনে করেন তিনি এই পিসা শহরের হেলানো টাওয়ারের উপর থেকে একটি হালকা বস্তু এবং একটা ভারী বস্তু একই সময়ে ছেড়ে দিয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে এগুলো প্রায় একই সময়ে ভূমিতে পতিত হয়। সেইখান থেকে তিনি তিনটা সূত্র আবিষ্কার করেছিলেন। এটা প্রচলিত একটি ধারণা, কিন্তু এটা কতটুকু বাস্তব সেটা সম্পর্কে কেউ সঠিক নাই বা শিওর না আর কি। দেখো, এটা হচ্ছে ইতালির পিসা শহরে সে হেলানো টাওয়ার। এখানে দেখো, এটা হচ্ছে হেলানো টাওয়ার, হালকা একটু হেলানো আছে, দেখছো এরকম। এটা হচ্ছে ওই হেলানো টাওয়ারের ভিতরের দৃশ্য যেটা। আচ্ছা, তো এখন দেখো আমরা পড়ন্ত বস্তুর সূত্রতে চলে যাচ্ছি সরাসরি। পড়ন্ত বস্তুর সূত্র, পড়ন্ত বস্তুর তিনটা সূত্র রয়েছে। প্রথম সূত্র হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এর প্রথম সূত্র, আবিষ্কৃত প্রথম সূত্র। তিনটা সূত্রের প্রথম সূত্র হচ্ছে এটা, যে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু তুমি যদি একই সময়ে একই উচ্চতা থেকে বিনা বাধায় ছেড়ে দাও তাহলে ওই দুইটা বস্তু একই সময়ে ভূমিতে পতিত হবে। সাধারণত আমরা যেটা দেখি, একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু যদি আমরা উপর থেকে ছেড়ে দিই একই সময়ে, তাহলে ভারী বস্তুটা ভূমিতে আগে পতিত হয় কিন্তু হালকা বস্তুটা পরে পতিত হয়। এটার কারণ হচ্ছে আমরা যেখানে বস্তুটাকে ছেড়ে দিই সেখানে কিন্তু বাতাসের বাধা থাকে, এজন্য হালকা বস্তুটা পরে আসে এবং ভারী বস্তুটা আগে পৃথিবীতে বা ভূমিতে পতিত হয়। কিন্তু তুমি যদি বিনা বাধায়, মানে বাতাস যদি না থাকে, ওই অবস্থায় একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তু বিনা বাধায় স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে ছেড়ে দাও, তাহলে একই সময় তারা ভূমিতে পতিত হবে। এটাই হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এর তিনটি পড়ন্ত বস্তু সূত্রের প্রথম সূত্র। তো এই প্রথম সূত্রে কিন্তু কোনো গাণিতিক ফর্ম নাই, জাস্ট তোমাকে পরীক্ষায় আসতে পারে যে পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটি কি, লিখো। তো তুমি যদি আসে তো এটাই লিখে দিবা যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। দেখো, আমরা ছবিতে একটা আপেল দেখতে পাচ্ছি এবং কিছু পালক দেখতে পাচ্ছি, পাখির পালক। এগুলো একই উচ্চতা থেকে বিনা বাধায় এবং স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে, যেটা দুইটা কি করতেছে, একই সময় ভূমিতে পতিত হচ্ছে। এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এরপরে দেখো, আমরা দ্বিতীয় সূত্রতে চলে যাই। দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ের প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। আচ্ছা, বলতেছে যে স্থির অবস্থান থেকে যদি তুমি একটা বস্তুকে ছেড়ে দাও তাহলে নির্দিষ্ট সময় পরে তার যে বেগ হবে ওই বেগটা হবে যে সময়ে বেগ হবে ওই সময়ের সমানুপাতিক, মানে ভি সমানুপাতিক টি হবে। আচ্ছা, এই সমানুপাতিক এটাকে বলা হয় কি, সমানুপাতিক বলা হয়। সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে দুইটা জিনিসের ভিতরে একটা জিনিসের যদি মান তুমি বাড়াও আর একটা জিনিসেরও মানও যদি বাড়ে, তখন ওই দুটার ভিতরে সমানুপাতিক সম্পর্ক রয়েছে বলে ধরে নেওয়া হয়। মনে করো তুমি 1 লিটার পানি নিয়েছো, ঠিক আছে? এখানে একটা পাত্রে 1 লিটার পানি নিয়েছো। তো 1 লিটার পানির ভিতরে কয় লিটার পানি নিয়েছো? দেখো, 1 লিটার পানি নিয়েছো।
এখানে প্রথমে তুমি 1 লিটার পানির ভিতরে 100 গ্রাম চিনি অ্যাড করলে। 100 গ্রাম যদি চিনি দাও তাহলে যতটুকু মিষ্টি লাগবে, তুমি যদি চিনির মান বাড়াতে থাকো, মনে করো আরো 50 গ্রাম তুমি এর সাথে যোগ করলে, তাহলে মিষ্টির পরিমাণ আরো বাড়বে। তুমি যদি আরো 50 গ্রাম দাও তাহলে মিষ্টির পরিমাণ আরো বাড়বে। তাহলে আমরা বলতে পারি যে এখানে তুমি কি করতেছো, যত চিনি বাড়াচ্ছ মিষ্টির পরিমাণ তত বাড়তেছে। এই যে যত তুমি চিনি দিচ্ছ মিষ্টির পরিমাণ বাড়তেছে, এটার সাথে কি দুইটাই বাড়তেছে না? যদি দুইটা বস্তুর মধ্যে এরকম হয় যে একটার মান বাড়ালে আর একটার মান বাড়তে থাকে, তখন এটাকে আমরা সমানুপাতিক সম্পর্ক বলি। তো একটা বস্তু যদি উপর থেকে বিনা বাধায় পড়তে থাকে, তো যত বেশি সময় যাবে বা যত সময় অতিক্রম করবে তার বেগ তত বাড়তে থাকবে, সময়ের সাথে সমানুপাতিক হারে বেগ বাড়তে থাকবে। মনে করো সময় যখন t1, মনে করো t1 সময়ে এর বেগ হচ্ছে v1, তাহলে আমরা এটা লিখতে পারি v1 সমানুপাতিক কত t1, এটা আমরা লিখতে পারি। দেখো এখানে v1 এই যে সমানুপাতিক চিহ্ন রয়েছে, এই সমানুপাতিক চিহ্নের পরিবর্তে আমরা যদি সমান চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের একটা ধ্রুব সংখ্যা দিতে হয়, ধ্রুবক সংখ্যা, যেটার মান পরিবর্তন হবে না। ঠিক আছে, মনে করো আমি এখানে সমানুপাতিক চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ইউজ করেছি এবং আমাকে একটা ধ্রুবক সংখ্যা দিতে হবে, সেটা আমরা কে দিলাম, কে, তাহলে কে ইন্টু t1 হয়ে গেল এই পাশে। এখন আমরা যদি লিখি v1 আর এই যে কে রয়েছে, কেটাকে আমরা v1 এর নিচে যদি নিয়ে আসি t1টাকে আর কি, তাহলে t1 নিয়ে আসলাম আর কেটাকে কে এর জায়গায় রেখে দিলাম। এরকম দেখো এই t1 যেটা, সেটাকে আমরা কি করব, v1 এর এই নিচে নিয়ে আসলাম, মানে আর গুণ আকারে। এইভাবে যদি নিয়ে আসি তাহলে এই পাশে কি থাকে, কে থাকে। একইভাবে আমি যদি আবার ধরি যে এখানে মনে করো t2 সময়ে বেগ হচ্ছে v2, যদি এরকম হয় তাহলে v2 সমানুপাতিক আবার এরকম ভাবে t2 হবে। তো সেম ভাবে এখান থেকে আমরা v2 সমান কি লিখতে পারি, এই যে সমানুপাতিক চিহ্ন রয়েছে এটার পরিবর্তে আমরা যদি এরকম সমান চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের একটা ধ্রুবক সংখ্যা দিতে হয়। তো সেটা একইভাবে আমরা এখানে কে দিয়ে দিলাম, তাহলে এই পাশে t2 থাকলো। একই রকম ভাবে আমরা v2 বাই t2 যদি লিখি তাহলে এখানে কত হবে, কে থাকবে। দেখো এই যে v2 বাই t2 এটার মান কত, কে। আবার এখানেও এই যে দেখো প্রথমে আমরা যেটা বের করেছি v1 বাই t1, তাই না, এই যে এখানে কত v1 বাই t1 না, দেখো এই জায়গাও এটার মান কে, আবার এখানেও এটার মান মানে v2 বাই t2 এর মান কে। এজন্য দুইটাকে আমরা একত্রিত করে এটা লিখতে পারি। দেখো দুইটার মানই তো সেম, দেখো এখানেও v1 বাই t1 এর মান কে, আবার এখানেও v2 বাই t2 এর মান কে। যদি দুইটাই সেম হয় তাহলে আমরা v1 বাই t1 সমান v2 বাই t2 লিখতে পারি। তো এরপরে লেখার পরে এই যে v2 যেটা, সেটাকে আমরা এই নিচে নিয়ে আসলাম, আর এই যে t1 যেটা, সেটাকে আমরা v2 এর জায়গায় নিয়ে আসলাম এরকম। তাহলে সূত্র হচ্ছে এটা v1 বাই v2 সমান t1 বাই t2। তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি v2 বাই v1, মানে উল্টায় একদম v2 বাই t1, এরকম ভাবেও লেখা যায়। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রের গাণিতিক ফর্ম। পরীক্ষা এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, আবার সিকিউতেও প্রশ্ন হতে পারে। যেমন দেখো এখানে একটা প্রশ্ন আমরা উল্লেখ করেছি, যেমন এখানে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর দ্বিতীয় সেকেন্ডে বেগ 10 মিটার পার সেকেন্ড হয় হলে পঞ্চম সেকেন্ডে বেগ কত হবে। দেখো এখানে বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর দ্বিতীয় সেকেন্ডে বেগ কত, 10 মিটার পার সেকেন্ড হলে পঞ্চম সেকেন্ডে কত হবে। এখানে দেখো প্রথমে রয়েছে কত, দ্বিতীয় সেকেন্ড, প্রথমে যেটা থাকবে ওটাকে আমরা t1 ধরবো, তারপরে রয়েছে কত, পঞ্চম সেকেন্ড, এটাকে আমরা t2 ধরবো। তো প্রথমে দ্বিতীয় সেকেন্ডে বেগ কত, 10, এটাকে আমরা v1 ধরবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এখানে v1 এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং t1 এর মান কত, এখন t1 এর মান হচ্ছে 2 সেকেন্ড। একইভাবে v2 এর মান কত, v2 এর মান আমাদেরকে বের করতে হবে, t2 এর মান দেওয়া আছে পঞ্চম সেকেন্ড। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে ধরবো। তো এখানে দেখো আমরা যে সূত্রটা জানি, আমরা কোন সূত্রটা জানি বলতো, এই যে এইভাবে v2 বাই v1 সমান t2 বাই t1, এখানে আমাদের v2 এর মান বের করতে হবে। তাহলে এই যে v1টাকে এই পাশে নিয়ে গেলাম, দেখো গুণ আকারে নিয়ে গেলাম এই পাশে। ঠিক আছে, তা এখন দেখো t2 এর মান কত, 5, এই যে 5 বসিয়ে দিলাম, আর t1 এর মান কত, 2 বসিয়ে দিলাম, আর v1 এর মান কত, 5। তাহলে 5 5 25, উপরে 25 আর নিচে রয়েছে 2, 25 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 12.5 এত মিটার পার সেকেন্ড। তো এইভাবে অসংখ্য প্রশ্ন হতে পারে, এমসিকিউতে বেশি আসে, এটা সিকিউতেও আসতে পারে কিন্তু এমসিকিউতে বেশি আসে। এটা আমাদের দ্বিতীয় সূত্র শেষ। এখন পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। দেখো তৃতীয় সূত্র একই রকম, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে
তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তার মানে এখন একটু অন্য টাইপের বলতেছে যে যে দূরত্বটা এখন অতিক্রম করলো, মনে করো এইচ, এটা হবে ওই যে সময়ে এইচ দূরত্ব অতিক্রম করবে ওই সময়ের বর্গের সমানুপাতিক। এর আগে দেখো ভি সমানুপাতিক টি ছিল, এখানে বর্গ ছিল না, কিন্তু এখন দূরত্বের ক্ষেত্রে টি এর উপর একটা বর্গ দিতে হবে। তো মনে করলাম এখানে টি ওয়ান সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ ওয়ান, তাহলে আমরা এইভাবে লিখতে পারি এইচ ওয়ান সমানুপাতিক টি ওয়ান এর স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় এইচ ওয়ান সমান কি লেখা যায়, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি আমরা সমান চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের কি দিতে হবে, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। এখানে আমরা কে ধরেছি, তুমি অন্য কোনো চিহ্ন বা সিম্বল ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে টি ওয়ান এর স্কোয়ার, এখন এখানে এইচ ওয়ানটাকে রাখলাম আর টি ওয়ানটাকে এই যে নিচের দিকে নিয়ে আসলাম টি ওয়ান এর স্কোয়ারকে, তাহলে এখানে কত থাকলো কি ওয়ান। একইভাবে আমরা যদি এরকম করি যে মনে করো টি টু সময়ে উচ্চতা বা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ টু, তাহলে এখানেও আমরা এইচ টু সমানুপাতিক টি টু এর স্কোয়ার লিখতে পারি, বা এখানে এইচ টু সমান কে টি টু এর স্কোয়ার আকারে লেখা যায়। ওকে, এখন এখান থেকে দেখো এইচ টু বাই টি টু স্কোয়ার সমান কত লেখা যায়, কে লেখা যায় একই রকম। তো দেখো এখানে এইচ টু বাই টি ওয়ান এর স্কোয়ার, টি টু এর স্কোয়ার, এখানে তো টি টু, আর এখানে দেখো এটা সমান কত কে, আবার এখানে এইচ ওয়ান বাই টি ওয়ান এর স্কোয়ার, এটার মানও কিন্তু কে, এই জায়গাও কে এখানেও কে। তো যদি দুই জায়গায় সেম হয় তাহলে আমরা দুইটাকে একত্রিত করে এইভাবে লিখতে পারি না যে এইচ ওয়ান বাই টি ওয়ান এর স্কোয়ার সমান এইচ টু বাই টি টু এর স্কোয়ার। এটাকে আমরা এইচ টু এভাবে লিখতে পারি এইচ ওয়ান বাই, এই যে দেখো এইচ টুটা আছে এখানে, এখান থেকে এখানে এটা নিয়ে আসতে পারি, এইচ টু সমান কত টি ওয়ান এর স্কোয়ার ভাগ হচ্ছে টি টু এর স্কোয়ার, এভাবে লিখতে পারি। আবার তুমি যদি পুরাটাকে চেঞ্জ করে দাও, যদি এইচ টুটাকে উপরে নিয়ে যেতে চাও, দেখো এইচ টু ভাগ এইচ ওয়ান লিখতে চাও, তাহলে এই পাশেও উল্টায় দিতে হবে, এই যে টি টু এর স্কোয়ার ভাগ হচ্ছে টি ওয়ান এর স্কোয়ার, এই ফর্মে লিখতে হবে। তো আমরা যখন এইচ টুর মান বের করবো তখন এইচ ওয়ানটাকে এই যে এখানে আর গুণ করে দিয়ে এখানে গুণ করে দেবো। যেমন দেখো আমরা একটা গাণিতিক সমস্যা দেখব, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর দ্বিতীয় সেকেন্ডে দূরত্ব 10 মিটার হলে পঞ্চম সেকেন্ডে কত। দেখো প্রথম যে সেকেন্ডটা দেওয়া থাকবে এখানে আছে দ্বিতীয় সেকেন্ড, এটাকে টি ওয়ান ধরতে হবে, আর অতিক্রান্ত দূরত্ব এখানে এটাকে এইচ ওয়ান ধরতে হবে। তারপর দেখো দ্বিতীয় যে দূরত্বটা রয়েছে, সময়টা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম সেকেন্ড, এটাকে টি টু ধরতে হবে, এবং সেইখানে এরপরে আমাদের দূরত্ব কত হবে, এটাকে এইচ টু ধরতে হবে। তো আমাদের এইচ টুর মান বের করতে হবে। তো আমরা যে সূত্রটা জানি কেবল দেখলাম এইচ টু বাই টি ওয়ান, এইচ ওয়ান সমান টি টু এর স্কোয়ার ভাগ টি ওয়ান এর স্কোয়ার, তাহলে এইচ টু সমান কত হবে, এইচ ওয়ানটাকে এই পাশে নিয়ে গুণ করে দেবো এরকম হবে, তাহলে এইখানে টি টু এর স্কোয়ার ভাগ টি ওয়ান এর স্কোয়ার গুণ হচ্ছে এইচ ওয়ান, দেখো এইখানে কত হবে টি টু এর স্কোয়ার ভাগ হচ্ছে টি ওয়ান এর স্কোয়ার গুণ হচ্ছে এইচ ওয়ান। এখন টি টুর মান কত, টি টু এর মান হচ্ছে 5 তার স্কোয়ার ভাগ হচ্ছে টি ওয়ান মানে 2 এর স্কোয়ার গুণ এইচ ওয়ান মানে কত 10, এরকম উপরে রয়েছে 5 এর স্কোয়ার মানে 5 5 25 ভাগ হচ্ছে 2 এর স্কোয়ার করলে কত হয় 4 গুণ হচ্ছে 10। এখন এটাকে আমরা হিসাব করব, হিসাব করলে মানটা কত আসে, তো এটার মান কত হবে 25 ভাগ হচ্ছে 4 আর গুণ হবে গুণ হবে 10, এই যে 10 গুণ করলে কত হয় দেখো এই যে 62.5, এই যে 62.5 মিটার। তো আলহামদুলিল্লাহ আমরা এই অধ্যায়টার সবগুলো ক্লাস শেষ করে ফেলেছি। আমরা এখানে অনেকগুলো ক্লাস নিয়েছি। তো পুরো প্লেলিস্ট যদি পেতে চাও তাহলে আমাদের মূল চ্যানেলে চলে আসবে, আসার পরে এই যে প্লেলিস্ট অপশনটা রয়েছে না, এখানে চলে আসবে, আসার পর নিচের দিকে চলে যাবা, তাহলে দেখবা এখানে পেয়ে যাবে, এখানে ওই অধ্যায় সহ অন্যান্য অধ্যায় রয়েছে। এই দেখো পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি, 16টা ক্লাস আপলোড অলরেডি দিয়েছি, আর এটা মিলে মোট 17টা। বুঝছো, তোমরা যদি এই 17টা ক্লাস করতে পারো বুঝে শুনে, আলহামদুলিল্লাহ আমি শিওর বলতে পারি এই অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখানে আমরা পুরা বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত ভাবে আলোচনা করেছি, এর জন্যই তো আমরা 16টা ক্লাস নিয়েছি, ঠিক আছে। আর এটা দিয়ে 17টা ক্লাস হয়ে যাচ্ছে, প্রায় মানে 15টা বা 16টা ক্লাস আর কি এরকম। শিক্ষার্থীরা, তোমরা যারা নবম এবং দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য আমাদের অনলাইনে একটা কোর্স চালু করা হয়েছে। সেই কোর্সটা হচ্ছে মাসিক মাত্র 550 টাকায় তোমরা 5টা সাবজেক্ট পড়তে পারবা, মানে প্রত্যেক মাসে 550 টাকার বিনিময়ে 5টা সাবজেক্ট পড়তে পারবা, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। তো আমাদের এই ক্লাসগুলো যদি করতে চাও তাহলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করবা। সপ্তাহে 7 দিনই ক্লাস হয়, প্রতিদিন 2টা করে ক্লাস হয়, এবং ক্লাস শেষে তোমাদের এই যে স্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ, যে স্লাইডটা দিয়ে তোমাদের ক্লাসগুলো নেওয়া হয়, এই স্লাইডগুলো সবই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। আর
সাপ্তাহিক পরীক্ষা থাকে, মাসিক পরীক্ষা থাকে। আর যদি কেউ ঢাকার আশেপাশে থেকে থাকো, আমাদের অফলাইনে সরাসরি এসে ভর্তি হতে পারো। আমাদের কোচিংটা হচ্ছে ম৭০ পশ্চিম মেরুলবাটা, ঢাকা ১২১২। এটা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির পকেট গেটের যে গলি রয়েছে, ওই গলির মাথায় আমাদের কোচিংটা রয়েছে। সরাসরি এসেও এখানে ভর্তি হতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।